সুস্বাগতম দর্শকবৃন্দ, আপনাদের উপরে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হোক। দর্শকবৃন্দ, আজ আমি চট্টগ্রাম পোর্ট নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের সর্ববৃহৎ নৌবন্দর চট্টগ্রাম পোর্ট, যাকে বাংলাদেশের ইকোনমিক্যাল ব্যাকবোন বলে অভিহিত করা হয়। তো যাই হোক, বাংলাদেশ যদি একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, ধরেন একটা কারবার বা একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, সে প্রত্যেক বছর 100 টাকা ইনকাম করে, তাহলে তার 40 টাকাই আসে এই চট্টগ্রাম বন্দর থেকে। তার মানে বুঝতেই পারতেছেন চট্টগ্রাম পোর্ট আমাদের জন্য কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা একটি সরকারি প্রতিষ্ঠান, যেরকম বিআরটিসি, যেরকম বাংলাদেশ রেলওয়ে, এই টাইপেরই একটা সরকারি প্রতিষ্ঠান। তো এই সরকারি প্রতিষ্ঠানটিকে ডক্টর ইউনূস প্রথমে তো পুরোটাই বেসরকারিকরণের খুব ইচ্ছা। তার কারণ কি, এটা একটা ওয়ার্ল্ড ক্লাস এনভায়রনমেন্ট তৈরি করবে, বিশ্বমানের কাজের পরিবেশ তৈরি করার জন্য এটাকে অবশ্যই বেসরকারিদের হাতে দিতে হবে। ধরেন ব্রিটিশদের হাতে দেন, বা ডেনমার্কদের হাতে দেন, বা আমেরিকানদের হাতে দেন। এটা বাইরের শক্তি বা বহির্বিশ্বে যারা এই নৌবন্দর তত্ত্বাবধানে যারা দক্ষ, তাদের হাতে দিতে হবে। তা না হলে কোনোভাবেই চট্টগ্রাম বোর্ডের এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব না। তো কেন বাবা আমরা আমাদের চট্টগ্রাম পোর্টে বাঙালিদের দিয়ে চালায় কী সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যানজট তৈরি হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে ঠিকমতো পণ্য খালাস, সময় মতো পণ্য খালাস বা পণ্য লোড আনলোড, এই একরকম বাঙালি কায়দায়। বাঙালিরা তো বোঝেনি, আপনি নিজেও একজন বাঙালি, আপনি তো বোঝেনি যে বাঙালিদের কাজে কেমন হতে পারে তারা। তো এরকম একটা খামখেয়ালিপনার কারণে ওনার ইচ্ছা ছিল, সর্বপ্রথম তিনি চাইছিলেন পুরো বন্দরটাই বেসরকারি করার জন্য, কিন্তু পরবর্তীতে জনগণের চাপে বা মিডিয়ার লেখালেখির কারণে এক পর্যায়ে তিনি এখান থেকে সরে যান। কিন্তু তার মনোকামনা একেবারে মনের থেকে দূর হয়ে যায়নি। তো তিনি একটি চট্টগ্রাম বন্দরের একটি অংশকে ডেনমার্কের একটা প্রতিষ্ঠানের কাছে উনি লিজ দিছেন। তো একটা অংশ ডেনমার্কের একটা পোর্টের একটা প্রতিষ্ঠান, তারা ওই একটা এইকে চালাবে। তো ভালো কথা, এর দুইটা দিক হইতে পারে। একটা হচ্ছে সত্যি সত্যিই আপনার যানজট কমানো, বা আমাদের শ্রম বাজার বা চট্টগ্রাম পোর্টের যারা শ্রমিক আছে এদেরকে আধুনিকায়ন করা, এদেরকে ওয়েল ট্রেন্ড করা, আধুনিক শিক্ষায় শিক্ষিত করা। একটা দিক এটা হলো, সত্যি সত্যিই সে একেবারে নিঃস্বার্থভাবে চট্টগ্রাম পোর্ট তথা বাংলাদেশের উন্নয়নের জন্য কথা চিন্তা করেই ডেনমার্কের কাছে এটা দিয়েছেন। এটি হলো একটা দিক। আর একটা দিক হতে পারে, কি হতে পারে? হতে পারে যে আমার চট্টগ্রাম পোর্টের ইনকাম দেখে আমার প্রচণ্ড লোভ হয়। ওরে বাবারে, হাজার হাজার কোটি টাকা মাসে মাসে বা এই বছরে ইনকাম হয় এখান থেকে। তো এর ভিতরে কিভাবে হাত ঢোকানো যায়? তো আমি তো আর ডাইরেক্ট ওর মালিকানা পাওয়া সম্ভব না, কারণ এটা সরকারি প্রতিষ্ঠান। তাহলে পুরো দেশের সাথে যুদ্ধ করা লাগবে, করে তারপর চট্টগ্রাম পোর্ট দখল করতে হবে, তারপরে আপনি ওর মালিকানা দাবি করতে পারবেন। তাছাড়া এই যে হাজার হাজার কোটি টাকার ইনকাম, এর ভিতরে আমি কিভাবে ভাগ বসাবো? তো ভাগ বসাতে হলে কী করতে হবে? ধরেন একজন ঠিকাদারে বলল, ভাই তুই আয়, এসে এই জায়গার দায়িত্ব বুঝে নে, তোর দায়িত্ব দিয়ে দেবো আমি। দায়িত্ব দেওয়ার অধিকার আছে, কিন্তু এই জায়গায় মাতুব্বারি করার তো অধিকার আমি নেই। তোরে দায়িত্ব দিয়ে দেবো, তুই 100 টাকা ইনকাম করবি, 40 টাকা আমার দিই, 60 টাকা তুই নিবি। এই 40 টাকা, এই 40 টাকা আমারে তুই ডেনমার্কের অ্যাকাউন্ট থেকে আমার যে অ্যাকাউন্ট ওখানে পাঠিয়ে দিবি, যেন খবরদার আমার দেশের লোক কেউ ট্রেন না পায়। এই হলো আর একটা দিক। তো বিষয় হচ্ছে, আমাদের মব প্রজাতন্ত্রী মগের মুল্লুক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার পরিকল্পনা, উনি কি মনে করে যে বাঙালিরা একেবারেই বোকা? বাঙালিরা একটুখানি মাথা ঘামালে, একটুখানি চিন্তা করলে বুঝতে পারবে না যে কেন সে এই চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণ করার পিছনে এত বেশি উঠে পড়ে লেগেছে? আরে বাবা, সরকারি প্রতিষ্ঠান তো আরও আছে। চট্টগ্রাম বন্দর এমন একটা সরকারি খাত যে প্রতিষ্ঠান থেকে সরকার প্রতি বছর ইনকাম করে। তো এরকমও অনেক খাত আছে, যেরকম বিআরটিসি বলেছি আপনাকে, যেরকম বাংলাদেশ রেলওয়ে। এখান থেকে ইনকাম তো দূরের কথা, প্রতি বছর সরকারকে ভর্তুকি দেওয়া লাগে এই সার্ভিসটি চালু রাখার জন্য, এই সেবাটি জনগণের মধ্যে যাতে
বহাল থাকে তার জন্য সরকারকে প্রতি বছর শয় কোটি টাকা এর পিছনে বরাদ্দ দেওয়া লাগে। তো তোর এত উন্নতি করার ইচ্ছা, তো আপনার এত উন্নতি করার ইচ্ছা, তো আপনি বিআরটিসি বেসরকারি করেন, আপনি বাংলাদেশ রেলওয়ে বেসরকারি করেন। তখন আপনার বিদেশি বন্ধুকে ডেকে বলেন যে আপনি চট্টগ্রাম নেছেন, আপনি এই বিআরটিসিও নেন, বা আপনি এই বাংলাদেশ রেলওয়ে নেন। তখন বিদেশি বন্ধু বলবে কি, আমাকে তুমি পাগল পাইছো নি মিয়া, যেখানে তোমার বছর বছর তোমার ভর্তুকি দেওয়া লাগতেছে, ওখানে আমি কী জন্য আমার টাকা পয়সা ঢালতে যাবো, যেখানে একেবারে পরীক্ষিত লাভ, একেবারে কনফার্ম, যেখানে আমার ইনভেস্ট করলে, যেখানে আমি সময় দেবো, শ্রম দেবো, দিলে কনফার্ম আমার উন্নতিই হবে, আমার ইকোনমিক্যাল গ্রোথই হবে, তখন আমি আপনার দেশের আভ্যন্তরীণ বিষয়ে এসে ইন্টারফেয়ার করার কথা চিন্তা করব। তা বাদে আমার কি খেয়ে দেয়ে দায় পড়েছে বাবা, যে আমি আপনার প্রত্যেক বছর ভর্তুকি দেওয়া লাগে এরকম প্রতিষ্ঠানের দায়ভার নেব। তো বিষয় হচ্ছে, সত্যি সত্যি যদি আপনার দেশপ্রেমী হয়ে থাকেন, যদি দেশের জন্য এত বেশি পুড়ে থাকে, দেশের উন্নয়নের কথায় স্বপ্নে আপনি রাত্রে ঘুমাতে পারতেছেন না, তাহলে আপনি এইগুলো বেসরকারি করেন, বেসরকারি করেন। যেরকম রেলওয়ে বেশি না, 10, 15, 20 বছর আগের কথা, লালু প্রসাদ যাদব নামে একজন অশিক্ষিত, টিপসই ছাড়া সই দিতে পারে হয়তো বা, তো সবাই বলে আঙ্গুঠা ছাপ, মানে টিপসই দিতে পারে। তো ওই আঙ্গুঠা ছাপ এসে পুরো ইন্ডিয়ার রেলওয়ে বিপ্লব ঘটায় দিল। সে যেটা বাংলাদেশের মতোই ভর্তুকি একটা প্রতিষ্ঠান ছিল, প্রত্যেক বছরই ইন্ডিয়ান সরকারকে ভর্তুকি দেওয়া লাগতো, সেখান থেকে ভর্তুকি দেওয়া তো দূরের কথা, ওখান থেকে এই ইন্ডিয়ান সরকার ইনকাম করে। তো আপনি আমাদের রেলওয়েকে ওরকম একটা পর্যায়ে নিয়ে যান না। আরে বাবারে বাবা, অধিক সন্ন্যাসীতে বর্গা নষ্ট একটা কথা আছে না? তো যাই হোক, আপনি আসেন আর 2-1 দিনের জন্য, এক পা কবরে, এক পা কলা শুল্কায়, আর অন্য পায়ে আমেরিকায় আপনার আছে। এর মধ্যে আপনি আর বেশি মাতব্বারি করতে যান না। যা করেছেন তা বিএনপি বা আমলিগ, বাংলাদেশের তৈরি বা বাংলাদেশের অংশ হিসেবে যে দলগুলো আমরা বাঙালিরা বিবেচিত করি, এদেরকে ক্ষমতায় আসতে দেন, এরা বুঝে নেবে। এই যা করেছেন এসব আধা ঘন্টার মধ্যে, আপনি যে সংস্কার 2 বছর ধরে করতেছেন না, ও মুখে মুখে কাগজ কলমে, ও বিএনপি ক্ষমতা আসলে আধা ঘন্টার মধ্যে ওই সংস্কার হয়ে যাবে। আপনি টেনশন নিয়েন না, আপনার রাতের ঘুম কামাই করেন না, নিশ্চিন্তে ঘুমান। আর এই কোনো মতে আপনি নির্বাচনটা দেন, দিয়ে এখান থেকে কাটিয়ে পড়েন তো বাবা, রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন তো ও বাদ দেন। আপনার যাই হোক, দুঃখিত, মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নির্বাচনটা দেন, দিয়ে ভালোই ভালোই কাটিয়ে পড়েন। বিএনপি ক্ষমতায় আসবে, এ সবাই জানে, বিএনপিরে ক্ষমতায় আসতে দেন, বিএনপি বুঝে নেবে না। তো যাই হোক দর্শকবৃন্দ, আমার আলোচনা কেমন লাগলো, একজন সাধারণ মানুষের মতামত বলতে পারেন, দৃষ্টিকোণ, পয়েন্ট অফ ভিউ। তো যাই হোক, যদি কারো অনুভূতিতে আঘাত এনে থাকি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।